যে আমরা বই পুস্তকে এবং মুরব্বীদের কাছ থেকে জানছি যে এইটা বানিয়াচং আসলে একটা ওই জলাভূমি ছিল, আর এখানেও ব্যবসার উদ্দেশ্যে বণিক সম্প্রদায় এসেছিল। এই সম্প্রদায় আসার পর এখানে তাদের তাঁবু স্থাপন করে এবং হঠাৎ করে ওই তাঁবুটার পানি সরে যায় এবং শুকিয়ে গেলে পরে তারা জাহাজটা আটকে যায়, যার ফলে ওই চর থেকে বানিয়াচং, আর ওই যে বণিক সম্প্রদায় আসলো ওই বানিয়া, আর চর থেকে হইল চং, এই হলো বানিয়াচং। আমাদের একটা গ্রাম বানিয়াচং, এই একটা গ্রামকে 4টা ইউনিয়নে ভাগ করা হয়েছে এবং প্রতিটা ইউনিয়নে কম বেশি 20,000 22,000 ভোটার আছে, অর্থাৎ 4টা ইউনিয়ন মিলে প্রায় 80,000 82,000-এর মতো ভোটার। সেক্ষেত্রে একটা ইউনিয়নে কয়েকটা মহল্লা বা পাড়া আছে। প্রত্যেকটা গ্রামে সড়ক পথে, পিচঢালা পথে যাওয়া যায়, যে কোনো যানবাহন নিয়ে যাওয়া যায়, যে কোনো মৌসুমে যাওয়া যায়। বর্ষাতে নাও আর হেমন্তে পাও। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনেই এই যে নদী পার হয়ে আমাদের লক্ষ্মীবাজার জলাবনের এদিকে আমাদের যে রাস্তা রয়েছে, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা মনে করেন যে মারকলি, তারপরে পাহাড়পুর হয়ে আমরা আবার আজমিরে যেতে পারি। এদিকে আপনি মনে করেন যে বর্ষার সময় ডুবে গেল, যদিও ডুবে যায় না, কিন্তু বেশি যখন পানি হয় ডুবে গেল, যে আমাদের রাস্তা রয়েছে, মানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমরা অতীত থেকে যদি দেখি বর্তমান পর্যন্ত, স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে এই গ্রামের অনেক বড় বড় মুক্তিযোদ্ধা, বিশেষ করে সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান এবং নাজমুল হোসেন খান সহ অজস্র মুক্তিযোদ্ধা এই গ্রাম থেকে গোটা বাংলাদেশকে তারা লিড দিয়েছেন। সাগর দিঘির ইতিহাস হইল, রাজা যখন মাটি কাটছে, দিঘি হুদাইছে, তো দিঘি তার ফানি উঠছে না উঠার পরে ওই স্বপ্নে দেখছে, সে শুনছি যে ওই স্বপ্নে দেখছে যে এই তার মেয়ে যখন এটা ডুব দিব তখন এটা দিয়ে ফানি উঠবো, নইলে ফানি উঠবো না। তখন মেয়ে যখন দেখছে যে বাবা দিঘি হচ্ছে, ফানি উঠে না, তখন মেয়ে যখন আস্তে আস্তে নামছে, তখন আস্তে আস্তে ফানি উঠা ধরছে। ওইভাবে আমরা ইতিহাস শুনছি আর কি। অনেক দূর থেকেও আইন শুনিয়া যে শুনছেন যে বেমালা গুমামাল দারাগুটি আছে, অনেক দূর থেকে আইন, বিদেশ থেকে আইন, ডাহা সিলেট যারা শুনে নাই, সাগর দিয়েও দেখবার লেগে আইন, এগুলো দেখবার লেগে শুনছেন যে আইন আর কি। যে বাটিগুলা এগুলো হলো গুটি আর এইগুলো হইল দাঁড়া। তা আমরা তো মুরবির মুক্ত এই শুনিয়ে আইছি যে এক ভাইয়ে মারতা আর এক ভাইয়ে লুফতা, তো মুরবিরা যে ভাই শুনিয়ে আইছি আমরা, যারা জিগাইলে পরে আমরা তো এইভাবেই করি। তারার অলৌকিক শক্তি আছিল, তারা এটা কুর্দতিটা ইতিহাস মানুষের দেখাইছে বা ইয়ে করছে।
অনেক আয়, দুধ দেয়, পয়সা দেয়, সিন্নি দেয়, মোমবাতি জ্বালায়, মানে যার যেভাবে যার ইয়ে করা ওইভাবে। এটা একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি। এটা মুঘল আমলে এইটার অরিজিনাল ইতিহাসটা হইল হিন্দু রাজা ছিল এখানে। পরবর্তীতে উনি কনভার্ট হয়ে মুঘল আমলে আওরঙ্গজেবের সময় উনি মুসলিম হন। মুসলিম হওয়ার পরে আস্তে আস্তে রাজ্য বিস্তৃত হয়। আমরা সংরক্ষণে এই পুরনো যেগুলো আছে মনে করেন, আর কিছু যুদ্ধের সময় তো এই বাড়িটা পুরা বাড়িটা জ্বলে গিয়েছিল। তারপরেও কিছু কিছু যেমন একটা পুরনো তলোয়ার আছে, আর আমাদের বাড়ির একটা কামান আছে সিলেটের ইয়েতে পুলিশ লাইনে, যেটা আমাদের এখান থেকে দেওয়া। আর যেহেতু একটা ঐতিহ্যবাহী বাড়ি, সেই হিসাবে বিভিন্ন জেলা থেকে এমনকি বাইরে থেকেও প্রচুর মানুষজন আসে। তো ওদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। ওরা আসুক, বানিয়াচংকে দেখুক। বানিয়াচং তো পৃথিবীর মধ্যে একটা মানে পৃথিবীর বড় গ্রাম। এখন একসময় এশিয়ার ছিল, এখন পৃথিবীর বড় গ্রাম। যেমন এটার চতুর্দিকে খাল আছে, তাহলে এটা ভেনিসের মতো হয়ে যাবে। চতুর্দিকে খাল, গড়ের খাল আছে, মাঝখানে এক টুকরো গ্রাম। এই গ্রামটা তো ছোটোমোটো তড়িমুড়ি গ্রাম নয়, যে গ্রামের মধ্যে 4টা ইউনিয়ন পরিষদ রয়েছে। এটি একটি বিরল ঘটনা, যেখানে অন্যান্য কয়েকটা পাড়া নিয়ে, কয়েকটা ইউনিয়ন নিয়ে, কয়েকটা নিয়ে একটা পরিষদ গঠিত হয়, সেখানে আমাদের গ্রামের বিষয়গুলো উল্টো। তো আমরা মনে করি এই ঐতিহ্য, এবং আপনি দেখেন যে আমাদের কলেজ, ইউনিভার্সিটি বা আমাদের ইউনিভার্সিটিগুলোতে, ঢাকা ইউনিভার্সিটি বলেন, সকল ইউনিভার্সিটিতে আমাদের বানিয়াচংয়ের মেধাবী ছাত্ররা কিন্তু খুব ভালো রেজাল্ট করতেছে। প্রশাসনেও ঢাকা ভার্সিটিতে সকল ক্ষেত্রে, আমাদের একজন গণিতের প্রফেসর ছিলেন, তিনি ঢাকা ভার্সিটিতে অনেক বড় দামি একজন শিক্ষাবিদ ছিলেন। তো সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে আমি বানিয়াচংয়ের একজন গর্বিত সন্তান। আমরা প্রাউড ফিল করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গ্রামের বাসিন্দা বানিয়েছেন এবং এই গ্রামে আমার জন্ম হয়েছে। এটা অবশ্য প্রাকৃতিক মাছ। এখানে কোনো চাষ করা হয়েছে না, প্রাকৃতিকভাবে বর্ষাকালে পানি ছিল, এখন পানি কমার পরে মাছ সব জমছে। এখন মনে করেন এটা হলো এলাকাভিত্তিক বলতে পঞ্চায়েতি জায়গা আর কি, এটা লিজ দেওয়া হয়। তো পঞ্চায়েত থেকে একজনের লিজ আইনে এটা চাষ বলতে আহরণ করে বর্ষাকালে খাদ্য টাদ্য দিয়ে মাছ আটক করে ধরেন এই মৌসুমে মাছ মাইরা বিক্রি করে আর কি। কেউ লাভ হয়, কেউ লস হয়, এই চলছে।
তো আমরা মাছ মারা শুরু হয়েছে, মনে করেন 15-20 দিন আমরা মারবো, এরপর তো মাছ শেষ আবার। এরপর আবার এটার মধ্যে আবার ওই পোনা ফালাইবো আমরা, চৈত্র মাস পরে আমরা আবার বিক্রি করবো এটা। আমাদের এই অঞ্চলের মানুষের বেশি কাজ হলো কৃষিকাজে। তো এখানে নর্মালি 2 ফসল হয়, তো এখানে আগে ধান করতে হতো। ধানে মানে ইনকাম কম, খরচের তুলনায় ধানের যে লাভটা খুবই কম। তো এখানে কৃষির লাভটা একটু বেশি, যে সবজি চাষ করে কিংবা শশা ক্ষীরা এগুলো চাষ করে। তো এবার যেমন 14 শতক জায়গাতে একজন একটা ক্ষীরা করছে, মানে এটা সিজন অনুযায়ী আর কি, সময় উপযোগী যখন যেটা হয়। তো 14 শতক জায়গাতে ক্ষীরা করছে প্রায় 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছে। এইখানে আমি 3 কেরের মধ্যে আপনার ওই যেগুলো দেখতেছেন মিষ্টি কুমড়া, লাল শাক, আলু আছে এইদিকে, আর এদিকে আপনার লাউ দিয়েছিলাম, আর এখন দিছি ঢেঁড়স এই আর কি। আর ওই সামনে আছে আমার টমেটো বাগান আছে, আর এই মিষ্টি লাউ আবার 2 কেয়ার জায়গার মধ্যে রয়েছে আর কি। ছয় মাস কাজ করি আর বাড়িতে 3 মাস বসে হয়, একবার মাঠে খরচ যায় বলতে ধরেন 13-17 টাকা খরচ যায়, ইনকাম হয় 40-50 টাকা ইনকাম হয় কেরো। আর এখন তো আপনার এই রুয়াও হইতেছে, বৈশাখ মাসে ধান কাটা হইয়া আবার বাইন হইতেছে। বাইন হইলে পরে যদি ও হয়তো তৈল তো এই বছর হইছে না, যার পরে যাতে এই দেওয়ানে সুযোগ দেওয়ানে মানুষের রুয়াইনে তো আজকে ভালো ফসল হয়েছে, রয়েছে নাহলে কোনো সময় আর এরকম হয়েছে না। ধান ছাড়া আর কি তা হয়? ধান ছাড়া তো না কোনো কিছু করে না, সবই হয়। আলু, শস্য, গম, তো 1 বছর বাকে আপনার দিয়েছেন গম চাষ করাইছে, তো এই সময় তো গম ভালোই হয়েছে, কিন্তু এখন তো মানুষে করে নাই দিয়া, এটার পরে করিলে বইয়েরই। যে আগে তো
লেখাপড়ার মানটা ছিল খুব কম, পড়াশোনা মানুষ কম করতো। এখন তো প্রচুর পড়াশোনা মানুষ করে, আমাদের এই গ্রামের মধ্যে অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো চাকরি করে। এরপরও এর ভিতর দিয়ে এখন মনে করেন যে আমি মনে করি যে আমাদের এই প্রবাসী এখন খুব বেশি। এই যে আমাদের পাশে একটি গ্রাম রয়েছে বদলিশপুর গ্রাম, এই গ্রামে মনে করেন যে আমার মনে হয় যে কয়েক শত মানুষ হবে যে তারা ইউরোপে বাস করে, তারা ইউরোপে বিভিন্ন দেশে বাস করতেছে। রাস্তাঘাটের যে উন্নয়ন, আজকে আজমিরিগঞ্জে যাওয়ার বিষয় শুনলে আগে আমরা ভয় পেতাম যে আজমিরিগঞ্জে যাব, কিন্তু এখন 20 মিনিট 30 মিনিটের মধ্যে আপনি আজমিরিগঞ্জ যেতে পারেন। এইটা একটা অভাবনীয় উন্নয়ন আমি বলবো। রাস্তাঘাটের ক্ষেত্রে, অবকাঠামোর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন এসেছে আমার দৃষ্টিতে। বিশ্বের বৃহত্তম গ্রাম হিসাবে মনে করি বানিয়াচং একটি বিশ্বের সম্ভাবনাময় গ্রাম। কারণ আমাদের অনেক ঐতিহ্য আছে, আমাদের অনেক ইতিহাস আছে। এই ঐতিহ্য ইতিহাস যেমন এই যে সাগরদিঘিটা, এটা 96 সালে প্রধানমন্ত্রী আসছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন পর্যটন কেন্দ্র। এখানে যদি পর্যটন কেন্দ্র করা হয় তো বানিয়াচংয়ের তথা সমগ্র বাংলাদেশের একটা আর্থিকভাবে লাভবান হবে এবং বানিয়াচংবাসী অনেক উপকৃত হবে। এছাড়া এখানে বিতলঙ্গের একটা আখড়া আছে, এরপরে লক্ষ্মীবাউর আছে, অনেক পিকনিক স্পট আছে। কিছুদিন অর্থাৎ গত বছর মাননীয় পর্যটন মন্ত্রী এটা উদ্বোধন করে গেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং এই পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই বানিয়াচংয়ে আমি বলবো যে পূর্ব থেকে এখন পর্যন্ত নানা বৈচিত্র্যময় ঐতিহ্যে আমাদের গ্রামটা ঐতিহ্যবান এবং আমরা এটাকে নিয়ে গর্ববোধ করি।